সবাইকে আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ক্লাসরুম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আমিও। আমাদের পড়াশোনার কি অবস্থা বলেন তো? ও, আপনাদের সাথে কি আজকে প্রথম ক্লাস আমার? না স্যার। হ্যাঁ। লেকচার না প্রথম, স্যার, লেকচার ওয়ান প্রথম। লেকচার প্রথম এর কিন্তু আগে বেসিক বেসিক ক্লাস হয়েছে। ও আচ্ছা, এর আগে হচ্ছে আমরা বেসিক ক্লাস তাহলে কয়টা করছি আমরা? 6টাই তো। জি স্যার। ওকে। জি স্যার, 6টা। ক্লাস শুরু করা যাক। বেসিক ক্লাসে যে বিষয়গুলো আমরা পড়ছিলাম ওই বিষয়গুলো কি মনে আছে আমাদের টুকটাক? স্যার, আচ্ছা, ছোট পাতলা মনে আছে কিন্তু রিভিশন করতে করতে। আমরা একটা ছোট্ট রিভিউ দিয়ে তারপর আজকের ক্লাস শুরু করি। আপনাদের নাউন আর প্রোনাউনের একটা ক্লাস কিন্তু বেসিক ক্লাস হিসেবে ওখানে কিন্তু কিছু ছিল, মানে ওখানে আমরা কিছু পড়েছিলাম। এখন ওইখানে আমরা কোন বিষয়গুলো পড়ছিলাম সেটা একটু খেয়াল করেন। দেখেন, আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে নাউন চেনার উপায়। যে কিছু সাফিক্স পড়ছিলাম, যে এই সাফিক্স গুলো থাকলে সেটা সাধারণত নাউন হিসেবে কাজ করে, পড়া হয়েছিল। জি স্যার। জি স্যার। আহ, এই তো। এরপরে আমরা দেখছিলাম যে হচ্ছে এখানে একটা এক্সট্রা কথা নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে জেরান্ড। জেরান্ডের একটা কনসেপ্ট ছিল যে কোনো ভার্বের যদি নাউন ফর্ম না থাকে তাহলে সেই ভার্বটাকে জেরান্ড করার মাধ্যমে নাউন বানানো হয়। হয়েছিল এটা? জি স্যার। আচ্ছা, আমি একটু মানে আবার পড়াবো না, জাস্ট রিভিউ একটু দিচ্ছি। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে নাউন বসে কোথায় কোথায়। আমরা এখানে কয়েকটা জায়গা দেখছিলাম। 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, মনে পড়ে? জি জি। আর 2 নাম্বার পড়ছিলাম হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। আর 3 নাম্বারে একটা পড়ছিলাম হচ্ছে ড্যাপের পর ডিটারমিনার, আর্টিকেল, প্রেপোজিশন আর হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ এর পরে নাউন নাউন ফর্ম বসে। বসে। এই তো। আচ্ছা, হ্যাঁ স্যার। এই পর্যন্তই তো পড়ছিলাম নাকি? জি হুম। স্যার, নাউন এই পর্যন্ত স্যার। আচ্ছা, আর এরপরে গেছিলাম প্রোনাউনের ক্লাসিফিকেশনে। তো আমরা এখন সরাসরি আসবো হচ্ছে নাউনের ক্লাসিফিকেশনে। কারণ নাউনের ওই যে আগের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা পড়ে আসছি, যে কি কি থাকলে নাউন হয়, নাউন বসে কোথায় কোথায়। আজকে একদম ক্লাসিফিকেশন থেকে স্টার্ট। ওকে ভাইয়া? ভার্বেল। ওকে। আচ্ছা, ভার্বেল নাউন এখন আসো। পর্যন্ত হয়েছে। নাউনকে যদি বলা হয় কত ভাগে ভাগ করা যায়, তো নাউনকে প্রধানত ভাগ করা যায় 2 ভাগে, প্রধানত। সেটা হচ্ছে প্রথমত সেটা কি, কনক্রিট নাউন, আর দ্বিতীয়টা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলা? যেগুলাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়, মানে হচ্ছে পৃথিবীতে যেসব জিনিসের অস্তিত্ব আছে এগুলাকে বলা হয় কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না, সহজ কথা। তো পৃথিবীতে যে সকল জিনিসের অস্তিত্ব আছে, এই অস্তিত্ব থাকা জিনিসগুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়। মানে কনক্রিট নাউনকেই আবার 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যার প্রথমটা হচ্ছে প্রপার নাউন, দ্বিতীয়টা কমন, তৃতীয়টা কালেকটিভ, আর 4 নম্বরে ম্যাটেরিয়াল। এই হচ্ছে সাধারণত বলা হয় নাউন 5 প্রকার। এই প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আর একটা কি, অ্যাবস্ট্রাক্ট। তাহলে এইটুকু আগে লিখেন খাতায়। লিখছেন? জি না স্যার। না স্যার। জি স্যার। ডান। জি স্যার। ওকে স্যার। ওকে। এখন এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে কমন নাউন থেকে, যে কমন নাউনটা আমরা চিনবো। ঠিক আছে। তো প্রপার নাউন থেকে কোনোদিনই প্রশ্ন হয় না, কারণ প্রপার নাউনটা আপনারা সবচেয়ে ভালো চেনেন বা সবচেয়ে ভালো জানেন। সো এটা নিয়ে কোনো কথা নাই। তারপরে জাস্ট একটা লাইন লিখবেন যে প্রপার নাউন কাকে বলে। সহজ কথায় এই এতটুকু লিখবেন: কোনো ব্যক্তি, বস্তু বা স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম,
বাস এতটুকুই, এর বাইরে আর কিচ্ছু লেখা দরকার নাই। কোনো ব্যক্তি, বস্তু বা স্থান, এই তিনটা জিনিসের নির্দিষ্ট কোনো নাম, দ্যাটস ইট। লিখছেন? হ্যাঁ স্যার। প্রপার নাউন থেকে কোনোদিনই প্রশ্ন আসবে না, সো এদিকে মাথা ব্যথা বাদ দেন। এখন প্রপার নাউনের পরে আমরা সাধারণত মানুষ আগে কমন নাউন পড়ে, আমরা কমন নাউন পড়বো না, আমরা আগে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট পড়বো। এই দুটোর মধ্যে একটা ক্যাচার লাগে, একটা ছক আকারে নিব, ছোট্ট ছক, 2-3 লাইনের। তো ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটোর মধ্যে যদি বেসিক তফাৎ দেখেন, বেসিক তফাৎটা হচ্ছে এই ম্যাটেরিয়াল নাউনকে দেখা যায়, তাহলে যে জিনিসটা দেখা যায় তাকে কি ধরাও যায়, সেটাকে কি ছোঁয়াও যায়। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনগুলা? যে নাউনকে দেখা যায়, ধরা যায় আর কি ছোঁয়া যায়। অপরপক্ষে অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখা যায় না, ধরা যায় না, আবার কি ছোঁয়াও যায় না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, এই ম্যাটেরিয়াল নাউনকে ওজন বা পরিমাপ করা যায়। মানে ম্যাটেরিয়াল নাউনকে আপনি ওজন করতে পারবেন বা পরিমাপ করতে পারবেন, ওজন বা পরিমাপ করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে সেইটাও করা যায় না। তাহলে এইটুক কনসেপ্টের উপর ভিত্তি করে বলেন তো, যদি আপনাকে বলা হয় যে এয়ার অথবা বাতাস, এটা কোন নাউন, ম্যাটেরিয়াল না অ্যাবস্ট্রাক্ট? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখন আসেন, অ্যাবস্ট্রাক্ট নাউন অনেকে বলেন, আবার অনেকে মাঝে মধ্যে ম্যাটেরিয়ালও বলেন। উত্তর কোনটা দেখেন, যদি আপনাকে বলা হয় যে পৃথিবীতে পদার্থের অবস্থা কয়টা, বলেন তো কয়টা? 4টা। 3টা। আমরা বেসিকটাই 3টা। ধরি, কঠিন, তরল আর কি প্লাজমা বায়বীয়। আছে। তাহলে এই এয়ারটা কি বায়বীয় পদার্থ না? জি। তাহলে এখন দেখেন তো, এটা যদি বায়বীয় পদার্থ হয়, ভাই পদার্থের ইংলিশে কি ম্যাটেরিয়াল না? জি। জি স্যার। তাহলে এয়ার আসলে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল। কারণ যে কোনো পদার্থ, সেটা হোক কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়, যেটাই হোক না কেন, যে কোনো পদার্থ সর্বদা কোন নাউন হিসেবে কাজ করে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হিসেবে কাজ করে। তাহলে একইভাবে আমরা যখন ওই যে নিঃশ্বাস নিই, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, এই জিনিসগুলো সবগুলো মূলত কোন নাউন ভাই? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন। আমরা যে বাসা বাড়িতে রান্নার জন্য গ্যাস ব্যবহার করি, সেটাও কোন নাউন? ম্যাটেরিয়াল। ওজন বা পরিমাপ করা যায় স্যার। ওজন করা যায়, সহজ কথা। এক কথায় যে কোনো পদার্থ, সেটা হোক কঠিন, হোক তরল, কিংবা হোক বায়বীয়, সেটা সবসময় কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। তো ম্যাটেরিয়ালের কিছু উদাহরণ একটু দেখা যাক। যেমন কাঠ, তো কাঠ তো একটা ম্যাটেরিয়াল, তাতে কোনো সন্দেহ নাই। তারপরে হচ্ছে প্লাস্টিক, এটাও কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। আমাদের মাথায় যে চুল থাকে, হেয়ার, এটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ ওজন করা যায়। গ্রামে দেখবেন কিছু কিছু আন্টি চুল বিক্রি করে, দেখছেন? জি স্যার। এরকম আছে। তারপরে হচ্ছে আমাদের শরীরে যে রক্ত আছে, ব্লাড, এটাও কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। আমরা যে পানি খাই, এটাও ম্যাটেরিয়াল। পানির মধ্যে তৈরি হয় অক্সিজেন আর কি হাইড্রোজেন দ্বারা, তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, এগুলোও কি সব ম্যাটেরিয়াল। material। এখন আসেন অ্যাবস্ট্রাক্টে, দেখেন তো, কমিটমেন্ট, আপনি যদি কাউকে কমিটমেন্ট দেন, সেই কমিটমেন্ট কি দেখা যায়? না। না না। স্যার। ধরেন কাইন্ডনেস, কারো ভিতরে দয়া আছে, এই কাইন্ডনেস কি দেখা যায়? না স্যার। না। যদি বলা হয় অ্যাটিটিউড, এটা কি দেখা যায়? নো স্যার। যায় না। তারপরে যদি বলা হয় যে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, দেখা যায়? নো স্যার। দেখা যায় না। তারপরে যদি বলা হয় মাদারহুড, এটাও কি দেখা যায়? না স্যার। না। এখন আমি এতগুলো উদাহরণ লিখলাম, তার কারণ দেখেন, কমিটমেন্টের শেষে একটা সাফিক্স আছে, বলেন তো সেই সাফিক্সটা কি? মেন। কাইন্ডনেসে আছে কি? নেস। নেস। এখানে আছে টিউড, টিউড। টিওয়াই, তারপরে ইউ। হুড। হুড। দেখেন এই সাফিক্স গুলো আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম কিনা, যে হ্যাঁ স্যার। স্যার। একটা কথা লেখা ছিল মেনশন হুডনেস,
এই তো। তারপরে উইজডম, ডম থাকলেও সেটা কি হয়, নাউন হয়। উইজডম তো দেখা যায় না। তাহলে দেখেন এই সাফিক্স গুলো আমরা পড়ছিলাম এবং ওখানে লিখেছিলাম যে এই সাফিক্স গুলো কোনো শব্দে শেষে থাকলে সেই ওয়ার্ডটা সাধারণত নাউন, মনে পড়ে? এখন জি Yes, স্যার। sir. এই সাফিক্স গুলো থাকলে সাধারণত সেই শব্দগুলো কোন নাউন হবে ভাই? Abstract noun. অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে নাউন চিনতে গেলে যে সাফিক্স গুলো লাগে, ওই সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে সেই নাউনটা সাধারণত কোন নাউন হিসেবে কাজ করে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে। তাহলে ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্টের তফাৎ ক্লিয়ার? জি স্যার। জি লেখা শেষ? জি স্যার। তাহলে প্রপার গেল, ম্যাটেরিয়াল গেল, অ্যাবস্ট্রাক্ট গেল, বাকি থাকলো কি? কমন আর কি কালেকটিভ। এখন আসেন, কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, আমরা জানি বা আপনিও জানেন। তো কমন নাউন কিভাবে চেনেন আপনারা? মানে ধরেন আপনাদেরকে যে কেউ একজন উত্তর দিতে পারেন যে কমন নাউন কি দেখে চেনেন বা কিভাবে চেনেন? এক জাতীয় কতগুলো জিনিসের সমষ্টি বোঝাইলে ওটা কমন নাউন। সমষ্টি বুঝালে তো কালেকটিভ হয়ে গেল। স্যার একটা জাতিকে বুঝি আমরা এটা। একটা জাতিকে বুঝি। তো কমন নাউন দেখলে আপনারা চিনবেন, হ্যাঁ। তো তার আগে একটা কাজ করেন, আমরা চেনার উপায়ও বের করব। তার আগে ক্লাস যতজন করতেছেন, ধরেন 37 জন ক্লাস করতেছেন, আপনারা 37 জন মনে মনে, আমাকে বলবেন না, মনে মনে একটা করে কমন নাউনের উদাহরণ ভাবেন। ভাবছেন? জি স্যার। Mercy, sir. আচ্ছা, আমিও একটা ভাবি নাকি? জি স্যার। ধরেন টিচারই বললাম, এটাকে তো কমন নাউন, তাতে কোনো জি, সন্দেহ স্যার। আছে? না না, স্যার। sir. আপনারা 37 জন 37টা ভাবছেন, আমাকে বলার দরকার নাই। কিন্তু দেখেন তো, আমরা যদি কমন নাউনের একটা চেনার উপায় বের করি, দেখেন তো এই কথার সাথে আপনি একমত কি না? জি, স্যার। একমত, স্যার। অবশ্যই স্যার। আপনাদেরকে কেন ভাবতে বললাম জানেন, আলাদা আলাদা করে? আগে দেখি মেলে কিনা। তাই আপনারা 37 জন যদি 37টা ভেবে থাকেন, দেখেন তো এই স্টেটমেন্টের সাথে বা এই কথার সাথে সেটা মেলানো যায় কিনা, বা এটা দিয়ে বের করা যায় কিনা। যাই স্যার। কেউ কি এমন কোনো নাউন ভাবছেন যেটাকে গুনতে পারতেছেন না বা গণনা করা যাচ্ছে না? ভাবছেন কেউ? না, স্যার। তার মানে আমি ঠিকই আছি নাকি? জি স্যার। এখন যে নাউনকে গণনা করা যায়, সেই নাউনকে আমরা কোন নাউন হিসেবে জানি? কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল নাউন। তাহলে দুনিয়াতে যে সকল বা যা কিছু গণনা করা যায়, তো গণনা করা গেলে তো সেটা কাউন্টেবল। তাহলে যেটাই কাউন্টেবল সেটাই কি কমন না? জি। জি। তাহলে অতএব কি আমরা লিখতে পারি কমন নাউন ইকুয়াল টু কাউন্টেবল নাউন? জি স্যার। যাহাই কমন তাহাই কাউন্টেবল, যাহাই কাউন্টেবল তাহাই কমন, বলা যায়? জি স্যার। জি স্যার। এখন কাউন্টেবল নাউন যে জিনিসটাকে গণনা করা যায়, সেই জিনিসটাকে আপনি চাইলে সিঙ্গুলার করতে পারবেন, আবার সেটাকে প্লুরাল করতে পারবেন, পারবেন না? জি স্যার। হ্যাঁ, স্যার। যেমন পেন, একটা কলম, সিঙ্গুলার, এর প্লুরাল কি? পেন। পেন। পেন্স। বুক, এখানে হয় কি? Books. বুকস। বুক। টিচার থেকে টিচার্স, Teachers. স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, কাউ থেকে কাউজ, ইত্যাদি। ঠিক আছে? কিন্তু Yes, দেখেন sir. তো, যদি আপনাকে বলে সল্ট, কখনো কি সল্টস করতে পারতেছেন? না। না, কারণ আনকাউন্টেবল নাউনকে কখনো কি করা যায় না, প্লুরাল করা করা যায় যায় করা না। যায়। তাহলে সিঙ্গুলার প্লুরাল করা যায় একমাত্র কোন নাউনের? কমন নাউন। কাউন্টেবল নাউনের। Common আর কাউন্টেবল নাউন মানে কোন নাউন? noun. কমন নাউন। কমন নাউন। তাহলে আপনাকে যদি বলা হয় কমন নাউন চেনার উপায়গুলো কি কি, দেখেন তো এই কথাটা লেখা যায় কিনা। যে জিনিসকে গণনা করা যাবে সেটা কমন নাউন, আর যে নাউনের সিঙ্গুলার প্লুরাল করা যাবে সেটাও কোন নাউন? কমন Common নাউন। noun. এখন আপনারা যতজন যতগুলো নাউন ভাবতে পারেন, দেখেন কোনটা এই দুটার কথার বাহিরে যায় কিনা।
আপনারা তো উদাহরণ একটা করে ভাবছিলেন, আরো 4-5টা করে ভেবে দেখেন এই কথার সাথে একমত হয় কিনা। হয়? হয় স্যার। ওকে, খাওয়া দাওয়া মারবো না। কিছু বললেন আমাকে? স্যার কাউন্টেবল নাউন তো স্যার আরো আছে, আপনার প্রপার নাউন, কালেকটিভ নাউন, এই দুইটাও তো কাউন্টেবল। প্রপার নাউন গণনা করা যায়, যেমন ঢাকা, ঢাকাকে একটু গুনেন তো ভাই। ও একটাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটাই। কালেকটিভ নাউন করা যায়। তাহলে যে জিনিসটা কালেকটিভ কিভাবে, ঢাকার আপনি কেমনে কালেকটিভ বানাবেন? না 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 স্যার, বানান বলছি দেখি একটু। কালেকটিভ নাউন কাউন্টেবল, এটা বলছি। ঢাকা তো স্যার প্রপার নাউন। ওটা আমরা পরে আসবো, যে ওটা সমষ্টি বোঝায়, ওকে ওকে। অনেকগুলো নাউনের সমষ্টি, এই তো। জি স্যার। ওকে, এখন আসেন। তাহলে কমন নাউন চেনার উপায়গুলো এই কয়েকটা বুঝলাম। যেমন আরো কিছু উদাহরণ যদি বলা যায়, যেমন রিভার, নদী গণনা করা যায়। যদি বলা হয় কান্ট্রি, গণনা করা যায় না? যায় স্যার। যায়। আপনার হাতের আশেপাশে বই, খাতা, কলম, লাইট, ফ্যান, টিভি সবগুলো গণনা করা যায়। এখন বাক্যের মধ্যে কমন নাউন কিভাবে চিনবেন, এটা একটা প্রশ্ন। এটাই আমরা একটু দেখব। দেখেন, লেখেন না। বুক আর শপ, এই দুটোই কি কমন নাউন না, গণনা করা যায়? জি স্যার। গণনা করা যায়। আচ্ছা, তাহলে বলেন তো একটা বাক্য দেখি, যে এই বাক্যটা কি ঠিক না ভুল। স্যার ভুল। স্যার এটা আচ্ছা, ভুল। আহ ভুল আছে কয়টা জায়গায়? এখানে দুইটা। আর্টিকেল নাই। দুইটা জায়গায় স্যার। আর্টিকেল Article অথবা প্লুরাল করতে পারি। দুইটা। ভুল দুইটা আছে জায়গায়। দুইটা জায়গায়, একটা হচ্ছে বুক নিয়ে ভুল আছে, আর আর একটা শপ। শপ নিয়ে ভুল আছে। জি আমরা স্যার। যদি শপের সামনে একটা এ বসাই, তাহলে কি এই ভুলটা ঠিক হয়ে যায়? জি স্যার। জি স্যার। গেল। এই বুকের সামনেও এ বসাইতে পারতাম, কিন্তু কি এস বসানো যায় না? যেমন হি বট বুকস ফ্রম এ শপ। জি স্যার জি যায়। স্যার। এখন কি দুটা ভুল ঠিক হয়েছে? জি স্যার। তাহলে দেখেন, আপনি যখন কমন নাউন বাক্যে ব্যবহার করতেছেন, তখন কিন্তু আপনারাই দেখলেন বা আপনারাই বললেন, দেখেন তো কমন নাউন কি একা ব্যবহার করতে পারতেছেন, নাকি সামনে বা পরে কিছু একটা লাগতেছে? কিছু একটা লাগছে। কিছু জি একটা স্যার লাগতেছে। লাগছে। হয় আপনি সামনে আর্টিকেল দিচ্ছেন, নয়তো পরে কি দিতেছেন, এস এস বা দিচ্ছে। ইএস। Yes. এই এস কথাটাই বাই সবচেয়ে জরুরি কথা। সেই কথাটা কি, 7 এর সাথে দিয়ে এরা কথা লিখেন আমার সাথে। বাক্যে কমন বা কাউন্টেবল নাউন বাক্যে কমন নাউন বা কাউন্টেবল নাউন কখনোই একা বসে না। কমন নাউন বা কাউন্টেবল নাউন কখনোই একা বসে না, এই প্রমাণ কিন্তু আপনারাই দিছেন যে কখনো একা বসে না। লিখবেন সর্বদা দুইটি ফরম্যাটে বসে। এক নাম্বারটা কি? এক নাম্বার হচ্ছে আর্টিকেল প্লাস কমন নাউন, অর্থাৎ কমন নাউনের সাথে সামনে একটা কি বসতে পারে, আর্টিকেল বসতে আর্টিকেল পারে। বসতে পারে। অথবা
এই যে কমন নাউন, এই কমন নাউনের সাথে একটা এস অথবা ইএস। দেখেন তো ফরম্যাট কয়টা, দুটোই না? জি স্যার। এই দুইটাই কিন্তু ফরম্যাট। দেখছেন? না স্যার। লেখা শেষ স্যার। বাকিদের জি স্যার শেষ। শেষ শেষ স্যার। জি স্যার শেষ। আচ্ছা, তাহলে আপনাকে যদি বলা হয় এখন আপনি বাক্যে কমন নাউন চিনবেন কিভাবে? ধরেন পরীক্ষার হলে আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, যে ওয়ার্ড আপনি কোনোদিন দেখেনই নাই, কিন্তু এই ওয়ার্ডটার সামনে একটা আর্টিকেল বসানো আছে, তাহলে এই নাউনটা অবশ্যই কোন নাউন? কমন নাউন। কমন নাউন খালি আর্টিকেলের countable পরে যে noun। নাউনটা সেটা অবশ্যই হবে কমন নাউন। আবার পরীক্ষার হলে একটা ওয়ার্ড দেওয়া হইলো, এই ওয়ার্ড আপনি কোনোদিন দেখেনই নাই, কিন্তু ওয়ার্ডের সাথে একটা এস বা ইএস বসানো আছে, তাহলে সেই নাউনটাও কোন নাউন? কমন নাউন। কমন নাউন। তাহলে কমন নাউন চিনবো কিভাবে বাক্যের মধ্যে? আর্টিকেল আর্টিকেল প্লাস আর্টিকেল থাকবে আর হচ্ছে এস বাই এস থাকবে। সামনে আর্টিকেল থাকলে আর পরে কি থাকলে? এস এস বা বাই এস থাকবে। ইএস থাকলে। তাহলে এখন এই কথাটাই লিখবেন, চেনার উপায়। বাক্যে কিভাবে চিনবেন দেখেন, একটা শর্ত জুড়ে দেওয়া আছে, কালেকটিভ নাউন ব্যতীত। তাহলে কালেকটিভ নাউন ব্যতীত কোনো ওয়ার্ড বা নাউনের সামনে আর্টিকেল থাকলে কিংবা ওয়ার্ডটির শেষে এস বা ইএস থাকলে সেটা অবশ্যই কোন নাউন হিসেবে কাজ করে? কমন নাউন। কমন নাউন হিসেবে। দেখেন কাউন্টেবল নাউন হওয়া যাবে না, ওই শর্ত আলাদা। তাহলে অন্য যে কোনো নাউনের সামনে যদি আর্টিকেল থাকে কিংবা পরে যদি এস বা ইএস থাকে, তাহলে সেই নাউনটা অবশ্যই কমন কমন নাউন। নাউন। লিখেন এইটুকু। স্যার কালেকটিভ নাউন ব্যতীত অন্য যে কোনো নাউনের শেষে যদি আর্টিকেল এবং ইয়া থাকে তাহলে কি কমন নাউন হবে? হ্যাঁ, সামনে আর্টিকেল পরে এস বাই এস। স্যার এখানে কাউন্টেবল নাউনের কথা কি জানি বলছিলেন? কালেকটিভ নাউন। কালেকটিভ ভাই। জি স্যার শেষ। স্যার সবার শেষ? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার লিখবেন। আরেকটা চেনার উপায় আছে। উদাহরণ দিচ্ছি আমি, এটার আগে 2 নাম্বারটা লিখে আসেন। শুনুন, আমি কোনো একটা নাউনের সামনে ক্লাসে আছি, ক্লাসের বাইরে আপনাকে ফোন দেন না, হ্যাঁ? ভিভো ঘন্টা লাগবে। Y21 কে আছেন? আপনারা যখন আনমিউট থাকবেন তখন চেষ্টা করবেন কোনো শব্দ না করতে। কোনো নাউনের সামনে পসেসিভ অ্যাজেক্টিভ থাকলে, কোনো নাউনের সামনে পসেসিভ অ্যাজেক্টিভ থাকলে
সেই না, আচ্ছা এটা এভাবে না লিখে লিখেন সেটিও কমন নাউন হবে। কোনো নাউনের সামনে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকলে সেটাও কি হবে? কমন নাউন। কমন নাউন হবে। যেমন দেখেন, যদি আপনাকে বলা হয় চ্যারিটি, তাহলে চ্যারিটি শব্দের অর্থ হচ্ছে দানশীলতা। অথবা অনেস্টি মানে কি? সততা না? তাহলে চ্যারিটি হোক বা অনেস্টি হোক, দুটোই কি অ্যাবস্ট্রাক্ট নাউন তো নাকি? জি স্যার। এখন আমি যদি আপনাকে এভাবে বলি, হাতেম তাই ইজ নোন ফর হিজ চ্যারিটি বা হিজ অনেস্টি, তাহলে দেখেন তো হিজ হচ্ছে কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি? তাহলে জি স্যার। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটাও কোন নাউন? কমন নাউন। কমন নাউন। আবার আসেন, ভয়েস, কারো কণ্ঠস্বর, তো ভয়েস তো একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি এভাবে বলা হয় উই হার্ড, আমরা শুনলাম, ইওর ভয়েস, তাহলে এই যে ইওর ভয়েস, তখন এই ভয়েসটা কি হিসেবে কাজ করে? কমন নাউন। কমন নাউন, কারণ সামনে কি আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? জি স্যার। লেখা শেষ? স্যার একটা কোশ্চেন স্যার। স্যার হাতেম স্যার। তাই দুইটাই কি স্যার নাউন? হাতেমও নাউন, তাইও কি নাউন? হাতেম তাই তো একজনের নাম রে ভাই। জি স্যার। স্যার আমি বলতেছি স্যার দুইটা কি নাউন হবে? না না না, দুটা হচ্ছে কেন? প্রপার নাউন কি? আপনার নাম কি শুধু কি একটা এক এক শব্দে নাকি একাধিক শব্দে? একাধিক শব্দে। যেমন মাসুদ রানা, তাহলে কি আপনি আলাদা আলাদা নাম? না স্যার। ওই হাতেম তাই হচ্ছে তার নাম, সহজ কথা। জি স্যার। স্যার ডান। ডান। জি স্যার। ওকে, তাহলে এখন নেক্সটে আসেন একটু প্র্যাকটিসে যাওয়া যাক। দেখেন, দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ পলিউটেড, তো ওয়াটার কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই বাক্যের মধ্যে ওয়াটারটা কোন নাউন? কমন নাউন। কমন নাউন। সামনে আর্টিকেল। আর্টিকেল আছে। সামনে আর্টিকেল আছে, দ্যাট মিন্স তখন এই ওয়াটারটা কাজ করে কমন কমন নাউন। নাউন। আরে কই গেল? আবার আসেন, বুড়িগঙ্গা বলতে কয়টা বুড়িগঙ্গারে চিনেন? একটা। তাহলে সেটা নির্দিষ্ট করে বুঝালে কোন নাউন হয়? প্রপার নাউন। প্রপার নাউন। আবার আসেন, দ্য বয় থিংস হিমসেলফ আর রবীন্দ্রনাথ, তো রবীন্দ্রনাথ হচ্ছে একটা কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। এই রবীন্দ্রনাথ কাকুর সামনে একটা কি বসে আছে? আর্টিকেল। আর্টিকেল কাকু আর সামলাইতে পারে না, সে হয়ে গেছে কোন নাউন? কমন নাউন। কমন নাউন। ক্লিয়ার ভাই? জি স্যার। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, তো নজরুল বলতে কয়টারে চিনেন? প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন। শেলি কোন নাউন? শেলি হচ্ছে কমন নাউন। কমন নাউন। কমন নাউন। আর্টিকেল কমন। বাংলাদেশ? প্রপার বাংলাদেশ প্রপার নাউন। কিন্তু যদি আপনাকে বাক্যটা এভাবে দেওয়া হইতো, বাংলাদেশ ওয়াজ বর্ন ইন 1971, তাহলে তখন বাংলাদেশ কি? কমন। কমন নাউন। সামনে আর্টিকেল আছে। আপনি আগে থেকে কি জানেন সেটা জরুরি না, জরুরি হচ্ছে পরীক্ষার হলে প্রশ্ন কিভাবে দেওয়া হয়েছে। দীপ্ত প্রপার নাউন, কিন্তু সামনে কে আছে? আর্টিকেল। আর্টিকেল। এটা কোন নাউন? কমন নাউন। জাপান ইজ দ্য গ্রেট ব্রিটেন অফ এশিয়া, জাপান কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। গ্রেট ব্রিটেন কোন নাউন? কমন নাউন। কমন নাউন। সরি, এশিয়া তো হচ্ছে প্রপার এশিয়া প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন। অনেস্টি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট। কিন্তু ভার্চু কোন ভার্চু নাউন? কমন। কমন নাউন। কমন নাউন। কারণ সামনে আর্টিকেল আছে।
আপনারা তো পারেনি। স্যার লিখবো একটু? এগুলা লিখবেন না স্ক্রিনশট নেবেন বলেন? স্ক্রিনশট। স্ক্রিনশট নিয়ে নিছি স্যার। স্যার স্ক্রিনশট নিলে পরে লেখা হয় না আসলে। SS1 লেখা হবে একটা মানে একটা পদ্ধতি ফলো করলে। আপনার খাতার মধ্যে 6টা উদাহরণ লেখার মতো জায়গা রাখেন তো, দেখেন লেখা হয় কিনা। হয়? কারণ আপনারা জায়গাও ফাঁকা রাখেন না, আবার লিখতেও চান না। নিছেন স্ক্রিনশট? হ্যাঁ স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে কমন নাউন নিয়ে ভেজাল শেষ। এখন আসেন, আমরা কমন নাউনের শর্ত জুড়ে দিছিলাম। কি শর্ত? কালেকটিভ ব্যতীত যে কোনো নাউনের কালেক্টিভ ব্যতীত যে কোনো ওয়ার্ড যে কোনো ওয়ার্ড বা নাউনের নাউনের সামনে সামনে আর্টিকেল আর্টিকেল থাকলে থাকলে কিংবা Partition ওয়ার্ডসের ইজেস থাকলে সেটা অবশ্যই অবশ্যই common noun। আমরা কমন নাউন পড়ার সময় একটা শর্ত জুড়ে দিছিলাম যে কালেকটিভ নাউন ব্যতীত। তাহলে আমাদের কালেকটিভ নাউন গুলো আলাদা করে শেখা দরকার না? জি স্যার। জানতে তো হবে। এখন আসেন, কালেকটিভের বাংলা কি? সমষ্টি। সমষ্টিগত। আচ্ছা, এখন সমষ্টি যে গঠন হবে কাকে নিয়ে গঠিত হবে? দেখেন, প্রপার নাউন কি কখনো সমষ্টি গঠন করে? না না স্যার। না স্যার। ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট কখনো সমষ্টি গঠন করে? না 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 স্যার। তাহলে সমষ্টি একমাত্র কোন নাউনের হয়? নাম দিয়ে। কমন নাউন। তাহলে কি আমরা বলতে পারি সমষ্টি অফ কমন মানেই কালেকটিভ? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে কালেকটিভ মানেই হচ্ছে সমষ্টি অফ কমন। কিভাবে স্যার একটু মিলাই একবার দেই, বলেন স্যার, বুঝি নাই স্যার। বুঝাই। বার্ড কি কমন নাউন না? জি স্যার। এখন জি ধরেন স্যার। একটা পাখি বসে আছে, সে চিন্তা করলো যে আমি আর একা থাকবো না, একটা দল বল নিয়ে গ্যাং তৈরি করব। তাহলে তখন দল তৈরি করতে গিয়ে একটা পাখি দিয়ে হবে না, একাধিক লাগবে? একাধিক একাধিক লাগবে। তাহলে বার্ড থেকে হয়ে গেল কি বার্ডস। এখন এই অনেকগুলো পাখি যখন একসাথে থাকে তখন একটা সমষ্টি গঠিত হয়। এই সমষ্টিকে বাংলায় বলি আমরা পাখির ঝাঁক, আর পাখির ঝাঁক। ইংরেজিতে বলতে হয় ফ্লক অফ Flock of বার্ডস। birds. Flock of birds. ক্লক। অর্থাৎ সমষ্টিটা সবসময় গঠন করা হবে কোন নাউন নিয়ে? কমন নাউন নিয়ে। কথা বোঝেন? আবার আসেন, একটা গরু মনে করেন বসে আছে বা দাঁড়ায় আছে, সে চিন্তা করতেছে আমি একা থাকবো না, একটা দল গঠন করব। তাহলে অনেকগুলা গরু যখন একসাথে হবে তখন তাদেরকে বলা হয় গরুর পাল। এখন ইংরেজিতে আমি দেখেন বাংলাতেই বলতেছেন পাখির ঝাঁক, আবার বলতেছেন গরুর পাল। এই যে পাল। শব্দের ভেরিয়েশন, ইংরেজিতে এরকম শব্দের ভেরিয়েশন আছে। গরুর পালকে বলা হয় হার্ড অফ Herd কাউ। of cows. হার্ড অফ কাউস। হার্ড অফ কাউস। ওকে, একইভাবে তাহলে আরো কিছু লিখেন, আমরা একটু এভাবে যাই ছক আকারে। এই যে বার্ডস অথবা শিপ, তো পাখির ঝাঁককে বলা হয় ফ্লক, তাহলে ফ্লক অফ বার্ডস। ফ্লক অফ আবার বার্ডস। হচ্ছে কাউজ, বলা লাগতেছে কি? হার্ড অফ কাউস। হার্ড অফ কাউজ। হার্ড অফ ক্যাট। লায়ন্স যদি বলেন সিংহের দল, সিংহের দলকে বলা হয় প্রাইড অফ লায়ন্স। রাইট। আচ্ছা, Right. আমার সাথে আমার কথা রিপিট না করে লিখেন। ডগস বা উলভস, কুকুরের দলকে আমরা মাঝে মধ্যে বলি কুত্তার দল, মানে এলাকার ভাষায় বলি। তাহলে আপনি এখানে লিখবেন প্যাক অফ ডগস। এখানে আবার আবেগের কারণে বললেন না প্রাইড অফ ডগস, তাহলে কিন্তু সিংহ এসে পিটাবে আপনাদের। অথবা উলভস মানে নেকড়ে। বিজ, বিজ হচ্ছে সোয়ার্ম অফ বিজ, মানে মৌমাছির দল বা ঝাঁক। ফিশ, মাছের ঝাঁককে বলা হয় স্কুল অফ ফিশ, অথবা শোল অফ ফিশও বলা হয়, SHOAL। গার্লস, এটাকে বলা হয় গ্যাগল অফ গার্লস, মানে মেয়েদের দল। আর গ্যাগল অফ গিজও বলা হয়, গিজ মানে হচ্ছে বংশী। ড্যাকোইটস মানে ডাকাত, এটাকে বলতে হয় গ্যাং, গ্যাং অফ ড্যাকোইটস বা গ্যাং অফ রবার্স। আর ফুলের তোড়াকে বলা হয় বুকেট অফ ফ্লাওয়ার্স। অর্থাৎ এই লেফট সাইডে যতগুলা, এই সবগুলা আসলে কোন নাউন? Common noun. কালেকটিভ নাউন, মানে Collective কমন না, noun. Collective, কালেকটিভ। collective.
আর ডান পাশে যতগুলো এই সবগুলো কোন নাউন? কমন নাউন। একটা ব্যতিক্রম আছে, এই যে ক্যাটেল, এই ক্যাটেল এই বান্দা আবার নিজেই কালেকটিভ, মানে এটা আলাদাভাবে কালেকটিভ, এছাড়া সবগুলোই কমন। তাহলে লিখে ফেলেন এই পর্যন্ত। স্যার হংসি মানে কি? হংসি হাঁস, নেহাস। শেষ। শেষ। দিন জি স্যার। স্যার। শেষ হলে বললেন। স্যার অফ বীজের এখানে কি লিখছেন এটা? শেষ হুম, স্যার। স্যার স্কুলের এটা স্যার কি দিয়েছেন স্যার কমন নাউন হিসেবে স্যার? স্কুল অফ ফিশ বা ফিশেস। মাছের ঝাঁক। ওকে স্যার। স্যার অফ ডান। বীজের এখানে কি লিখছেন? হ্যাঁ, অফ বীজের এখানে কি লিখছেন? সমষ্টির এখানে কোনটা যে? SWARM সোয়ার্ম। ও SWARM, সোয়ার্ম মানে বীজ। মৌমাছির ঝাঁক। বিষ। হুম, স্যার শেষ। এই স্যার আবার সোয়ার্ম অর্থ শেষ। কি? এই মৌমাছির সোয়ার্ম অর্থ কি স্যার? সব গার্লস, এটা স্যার বালিকাদের দল নাকি? হ্যাঁ, জি স্যার। আপনারা বাংলায় যেগুলো বলেন সেগুলাই, এখন আপনাদের বিভিন্ন এলাকার ভাষা বিভিন্ন রকম। লেখা শেষ না? জি স্যার। লিখবেন এছাড়াও আরো কিছু কালেকটিভ নাউন, এই যে এগুলা, এই দাগের আগ পর্যন্ত লিখবেন। কমিটি, ক্লাব, ক্লাস, ক্যাবিনেট, এই সবগুলোই হচ্ছে আপনার ক্যাটেল, ক্রু। বাংলা সহ লিখবেন ঠান্ডা মাথায়। গান। না না স্যার। স্যার।
স্যার প্রশ্নে কি এভাবে থাকবে যে ফ্লক অফ বার্ডস, এদিকে যদি জিজ্ঞেস করে যে বার্ডস এটা কোন নাউন, শুধু বার্ডস এর কথা জিজ্ঞেস করে, কমন দিবেন। আর যদি ফ্লক অফ বার্ডস আর এটা পুরাটা জিজ্ঞেস করলে? ফ্লক অফ বার্ডস পুরোটা আন্ডারলাইন করবে না রে ভাই, একটা করবে। বুঝতে পারছেন? জি স্যার, শুধু বার্ডস আন্ডারলাইন করলে তো কমন নাউনই হবে। শুধু বার্ডস আন্ডারলাইন করলে কমন, শুধু ফ্লক আন্ডারলাইন করলে সেটা হচ্ছে কালেক্টিভ। দুটো একসাথে কখনো করবে না। শেষ? জি স্যার। জি স্যার। স্যার এর বাইরে কি আরো কালেক্টিভ নাউন আছে কি স্যার? থাকলেও লাগবে না, এই কয়টাই জানেন। ডান? ডান। লেখা জি শেষ স্যার। সবার? জি স্যার। হ্যাঁ স্যার। এখন আপনারা এত কিছু করলেন, আর দুটো ব্যতিক্রম বলা কি উচিত না? জি স্যার। জি স্যার। লিখেন ব্যতিক্রম 1। ব্যতিক্রম 1 লিখে এই নিচের যে উদাহরণ দুটো আছে না, 2 families are quarreling, 4 teams are fighting for the trophy, এই উদাহরণ দুটো আগে লিখেন, তারপরে আবার আসতেছে। আসিফ ভাই সাউন্ড আসতেছে? শেষ স্যার। শেষ? হ্যাঁ স্যার। না স্যার, দাঁড়ান। জি স্যার, শেষ। ওকে, এখন দেখেন তো ব্যতিক্রমটা আসলে কোথায়। 2 families, হ্যাঁ, তো ফ্যামিলিজ একটা কালেকটিভ নাউন, বা ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, তাই না? জি স্যার। আবার টিম এটাও কি কালেকটিভ না? জি স্যার। জি স্যার। সমস্যা হচ্ছে ফ্যামিলিদের সামনে কি দেখতেছেন? 2। 2। টিমসের সামনে 4, দুটোই কি সংখ্যা না? জি জি স্যার। স্যার। তাহলে As একটা a- কথা লিখবেন, ব্যতিক্রম 1-এর মধ্যে লিখবেন কোনো কালেকটিভ নাউনের সামনে সংখ্যা থাকলে সেটি কমন নাউন হিসেবে কাজ করে। তাহলে এখানে ফ্যামিলিজ বা টিম এই দুটা মানে কোন নাউন হবে বলেন তো? কমন নাউন। কমন নাউন। কমন নাউন স্যার। এটা গেল 1 নাম্বার ব্যতিক্রম। শেষ লেখা? জি স্যার। জি স্যার। জি স্যার। আর এরপরে একটা ব্যতিক্রম 2। ব্যতিক্রম 2 লিখেন আমার সাথে। দ্য মাদার রোজ, রোজ মানে জেগে ওঠা, ইন হার। এখন একটু বলেন তো তার ভেতরে
জেগে উঠছে, কি জেগে উঠছে? মা নাকি মাতৃত্ব মাতৃত্ববোধ? মাতৃত্ববোধ মাতৃত্ববোধ। একইভাবে যদি আপনি এই জায়গায় বলতাম দা ফাদার রোজ ইন হিম, তাহলে কি পিতা বুঝাইতো না পিতৃত্ববোধ বুঝাইতো? পিতৃত্ববোধ। তাহলে এই মাদার আসলে কোনো ব্যক্তিকে বোঝায় নাই, বোঝাইছে একটা পিতৃত্ববোধকে বা সত্তাকে, তাই না? অনুভূতি। আচ্ছা, জি স্যার। তাহলে এই মাদারটা কিন্তু কখনোই কমন নাউন নয়। এই মাদারটা অ্যাকচুয়ালি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এটা কোনো ব্যক্তিকে বোঝায় নাই। তাহলে নিয়মটা এইভাবে লিখবেন, দা প্লাস ফাদার অবলিক মাদার। পুরোটা দেখা যাচ্ছে না বা পুরোটা দেখা যাচ্ছে না। বাকিরা তো দেখতেছে আপু, আপনার স্ক্রিন হয়তো জুম ইন হয়ে গেছে, জুম আউট করে নেন। দা ফাদার অথবা মাদার, ব্রাদার বা সিস্টার দ্বারা যদি বোধ প্রকাশ পায়, যেমন পিতৃত্ববোধ, মাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, বোনত্ববোধ, এই টাইপের যদি বোধ প্রকাশ পায়, তবে সেটি কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। abstract noun. ক্লিয়ার? Yes, sir. স্যার ডান। শেষ লিখা? জি স্যার শেষ। এই নাউন এখানে শেষ হলো। ও, আপনাদের কি ভার্বাল নাউন পড়াইছিলাম? পড়াইছিলেন স্যার? কম্পাউন্ড নাউন পড়াইছিলাম? জি স্যার। কম্পাউন্ড। আচ্ছা, তাহলে ওদিকে আর গেলাম না। আচ্ছা, তাহলে যদি এখন আসেন। মাদার বা ফাদার বলে এটা তাহলে তো কমন নাউন না স্যার? হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। শুধু মাদার বা ফাদার যে কোনো একটা, এগুলো কি কমন নাউন? হ্যাঁ, মানে এটা দা মাদার দ্বারা যদি মাতৃত্ববোধ না বুঝে মাকে বোঝাইতো, ঠিক আছে, তখনই সেটা কমন নাউন। কিন্তু এখানে কিন্তু ব্যক্তিকে প্রকাশ করে নাই, প্রকাশ করছে কি একটা সত্তাকে। জি স্যার। এখন আসেন, প্রোনাউনে আমরা ক্লাসিফিকেশন পড়ছিলাম, মনে আছে? জি স্যার। পার্সোনাল স্যার প্রোনাউন। আমার একটা প্রশ্ন ছিল নাউন নিয়ে স্যার। বলেন। স্যার ওই যে আপনি যে বলছেন যে কালেক্টিভ নাউন ব্যতীত অন্য কোনো নাউন, মানে নাউনের আগে যদি আর্টিকেল বসে তাহলে এটা মানে কমন নাউন হয়। কিন্তু ধরেন একটা বাংলা একটা উদাহরণ দিতেন, মিটিং এ শুধু একজন উপস্থিত ছিল, এটা তো একটু করে বলেছে আসবে, তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে না? আপনার প্রশ্নটা না আমার কাছে এখনো ক্লিয়ার না, মানে কি বললেন? তার নেট সমস্যা আছে স্যার, বোঝা যায় না। হ্যাঁ, মানে সামনে আর্টিকেল থাকলে কমন নাউন, কিন্তু তারপরে প্রপার নাউনের কথাটা জানি কি বললেন। আচ্ছা, আপনি একটু লিখে দিয়েন যদি সমস্যা হয়। আচ্ছা, প্রোনাউনে আসেন। আমরা প্রোনাউনে ক্লাসিফিকেশন পড়ছিলাম, এই তো। জি স্যার। আর প্রথম যে প্রোনাউন তার নাম ছিল হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন এই পার্সোনাল প্রোনাউনের যখন বাক্যে ব্যবহার করবেন, তখন এটা বিভিন্ন সময় বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। যেমন যখন আপনি বলেন হি কল্ড, সে ডাকলো, তখন কি বলেন? হি কল্ড আই নাকি হি কল্ড মি, কোনটা? মি। তাহলে মি। ভার্বের পর যখন আপনি মি বসাইতেছেন, এই মিটা কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম। আবার হিটা কি? সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম। তাহলে এরকম দেখবেন এই পার্সোনাল প্রোনাউন বাক্যের অবস্থান ভেদে বিভিন্ন সময় বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। এরকম রূপ আছে হচ্ছে মোট 5টা। তাহলে লিখবেন পার্সোনাল প্রোনাউন এর ফর্ম বা রূপ হচ্ছে 5টা।
হয়ে গেল, দাঁড়ান, এই যে তাহলে পার্সোনাল প্রোনাউনের লিখেন, শর্টকাটে আমি লিখলাম পিপি, ফর্ম বা রূপ। মোট কয়টা? 5টি। 5টা। এই 5টা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ফর্ম অথবা রূপ। এখন কথা হচ্ছে এই 5টা তাহলে রূপ কি কি? প্রথম যে ফর্ম, এই ফর্মটার নাম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। দেখেন সিরিয়াল আগে মুখস্থ করেন। দ্বিতীয় যে ফর্ম, এই দ্বিতীয় ফর্মের নাম হচ্ছে অবজেক্টিভ। বুশরা আপু সাউন্ড আসতেছে। তৃতীয় ফর্মের নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটাকে অনেকে আপনারা শুধু পসেসিভ বলেন, বাট অ্যাকচুয়ালি পুরো নামটা কি এর? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। 4 নম্বর ফর্মটার নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন। এটাকে আপনারা ডাবল পসেসিভ বলে জানেন। আর লাস্টের যে ফর্ম, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে এই 5টা সিকোয়েন্স আগে মুখস্থ করেন মনে মনে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, মনে পসেসিভ, মনে। অবজেক্টিভ, পসেসিভ। লিখছেন? স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসেন এই ফর্মগুলা কিভাবে আমরা দেখব। তাহলে দেখেন প্রথম যে প্রোনাউন ছিল সেটা হচ্ছে আই। তাহলে আইটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। তাহলে এর অবজেক্টিভ কি? মি, মি। মাই, মাইন, মাইসেলফ। মাইসেলফ। ফর্ম 5টা আগে মুখস্থ রাখবেন, তারপরে এরকম সিকোয়েন্সিয়ালি বা সিকোয়েন্সে পড়বেন। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। এরপর হচ্ছে উই। উই এর অবজেক্টিভ আস, উই, আস, আওয়ার, আওয়ার, আওয়ার্স, আওয়ার্স, আওয়ারসেলফ। আর সেলভস। এরপর হচ্ছে ইউ, অবজেক্টিভ ও ইউ, 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 ইউর, ইয়োর্স, ইয়োর, ইয়োর্স, আর ইয়োর সেলফ। এখন ইয়োর সেলফও হয়, আবার ইয়োর সেলফসও হয়, কারণ ইউ দ্বারা আসলে একজনকেও বোঝানো যায়, অনেকজনকেও বোঝানো যায়। তো পার্সোনাল প্রোনাউন পড়ার সময় একটা প্রোনাউন পড়ছিলেন দাও, মনে পড়ে? জি স্যার। এই দাও এর বাংলায় বলছিলাম তুই। তুমি। এর অবজেক্টিভ হচ্ছে দি, দি এর বাংলা হচ্ছে তোকে। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দাই, পসেসিভ প্রোনাউন হচ্ছে দাইন, আর হচ্ছে এখানে দাইসেলফ। দাই কি লিখলেন? TH ডবল ই। TH ডাবল ই। ওকে। লিখছেন? স্যার এটা THOU, তুই। হ্যাঁ, THOU লেখছেন স্যার প্রথমটা, যে THOU, হ্যাঁ। স্যার দাও এর পসেসিভ প্রোনাউনটা কি লিখছেন? দাও এর পসেসিভ প্রোনাউন হচ্ছে দাইন, THINE। Okay.
INE হুম, THINE। লিখছেন? হ্যাঁ স্যার জি স্যার শেষ এখন আসেন আরো আছে, এই চারটা, এই কয়েকটাও লিখেন। জি স্যার শেষ স্যার হুম, এই যে প্রত্যেকটার ওয়ার্ড কি স্যার, শব্দের অর্থ কি একই রকম হইব? যেমন হি, হি তো সে, হিম তাকে, হিজ তার, এরকম কি হইব নাকি আলাদা আলাদা? অর্থ তো আলাদা আছে। হি সে, হিম তাকে, হিজ হচ্ছে তার, হিজ মানে তার, হিমসেলফ মানে হচ্ছে, এগুলো ব্যবহার আছে, ব্যবহারগুলো দেখার পরে ক্লিয়ার হবে আর একটু। আচ্ছা ঠিক আছে। লেখা শেষ? জি স্যার শেষ স্যার জি না স্যার। স্যার শেষ নাই। সমস্যা নাই, লিখেন। স্যার ইট এর পজেসিভ প্রোনাউন নাই? না, ওকে। কেবল ইটে। স্যার ওকে ডান। শেষ? স্যার শেষ। জি স্যার। ওকে, এখন আসেন আমরা দেখব যে হচ্ছে কখন কোনটা বসে বা কোন ফর্মে বসে। একটু দ্রুত লিখবেন। রুল নাম্বার 1, 1 নম্বরের মধ্যে দুটা কথা, যে সাবজেক্ট হিসেবে বসে সাবজেক্টিভ প্রোনাউন। তো সাবজেক্ট বেসিক্যালি বসে কোথায়? আগে সামনে ভার্বের আগে। হুম, আর অবজেক্ট হিসেবে বসে অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট বসে কোথায়? ভার্বের পরে। পরে। এখন এটা একটা সিম্পল কনসেপ্ট, কিন্তু প্রশ্ন একটু পেঁচানো হতে পারে, আমরা প্রশ্ন দেখব।
লিখছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস দেখি, লেখার দরকার নেই, বোঝেন। বলা হলো যে মাই ফ্রেন্ড আবির অ্যান্ড ড্যাশ প্লেইং ক্যারাম। তাহলে দেখেন তো এই প্লেইংটা কি ফাইনাইট ভার্ব না? হুম, জি স্যার। ভার্বের স্যার। আগে বসাবো কি, সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ তাহলে ফর্ম। সেই হিসেবে কি মি আর হওয়ার কোনো চান্স আছে? না না স্যার। না। তাহলে আমরা ডি নাম্বারটা আগে বাদ দিয়ে চিন্তা করি। এখন আসেন, আবির অ্যান্ড আই হবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন একটু বলেন যে আবির অ্যান্ড আই, তারপরে আই এর সাথে কি আই এম ইজ নাকি আর? আর বসবে স্যার। আর এখন অনেকের কাছে এখানে আবেগের কারণে ভুলক্রমে এম বলেন, কিন্তু একটা জিনিস বোঝেন, প্লুরাল তো। বলি যদি Plural. সাবজেক্ট শুধু আবির হইতো তাহলে আমরা দিতাম কি ইজ, যদি সাবজেক্ট শুধু আই হতো তাহলে দিতাম এম। কিন্তু এখানে বাইরে গেছে ব্যাপারটা আবির অ্যান্ড আই, তাহলে ব্যক্তি কি একজন না দুইজন? দুইজন। দুইজন হলে তো আর এম ইজ কোনোটাই বসে না, বসাইতে হয় কি আর। আর। এই জন্য উত্তর বি নাম্বার। জি এটা স্যার। বুঝছেন? জি স্যার। একই কনসেপ্টে পরেরটা উত্তর করেন। ক্যাপ্টেন জয় অ্যান্ড জয় অ্যান্ড, আগে বলেন জয় অ্যান্ড শি নাকি জয় হার, কোনটা দিব? জয় অ্যান্ড শি। তাহলে হার বাদ। এখন হ্যাভ হবে বি নাম্বার। কারণ জয় অ্যান্ড শি ব্যক্তি তো দুইজন, তাহলে দুইজন হলে ভার্ব প্লুরাল, উত্তর হ্যাভ। একইভাবে আসেন, হাউ ক্যান আই কম্পেয়ার, তাহলে এই বাক্যের মধ্যে মূল ভার্ব কোনটা? কম্পেয়ার। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের পরে বা ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম দিতে হয়? অবজেক্টিভ। অবজেক্টিভ ফর্ম। এই চারটা অপশন অবজেক্টিভ কোনটা? বি নম্বর। Easy. বুঝতে পারছেন? জি স্যার। নেক্সটে যাব। জি স্যার। তুলতে হবে। না, এগুলো একটা স্ক্রিনশট নিলেই হয়। স্ক্রিনশট। নেক্সটে যাব। আচ্ছা, এরপরে আসেন, এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে বুঝবেন। একটু দাঁড়ান তো। আমরা মাঝে মধ্যে খুব সুন্দর করে সেলফি তুলি না? হ্যাঁ, জি স্যার। চাগায় বেগায় ভ্যাটকায় বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সেলফি তুলি। তো সেলফি তোলার পর যখন আমরা ফেসবুকে দেই তখন খুব সুন্দর করে একটা ক্যাপশন দেই, ইটস মি, দেন বা দিতে দেখছেন? দিতে দেখছি স্যার। এখন এই যে ইটস মি, এই কথাটাকে যদি ভাঙেন, ইটস কে ভাঙলে কি আসে? ইট ইজ। এটাই হই। তাহলে এটাই হই আমি নাকি এটাই হই আমাকে, কোনটা বলবেন? আমি, এটাই হয় আমি। মানে বাংলা কি এটাই আমি, তাই না? তাহলে আমির ইংলিশ কি, মি নাকি আই? আই। আই। তাহলে অ্যাকচুয়ালি উত্তর কি, ইট ইজ আই হবে, আই। ইট ইজ মি হবে না। এখন এভাবে বাংলা করে বুঝতে কষ্ট হবে, এই জন্য না শয়তানি বুদ্ধি দেখেন। ইজ একটা কি বি ভার্ব না? জি স্যার। বি ভার্বের পর সর্বদাই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, এটা 2 নাম্বার। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। বুঝা গেছে? জি স্যার। এখন আসেন, দিস ওয়াজ ডেফিনেটলি। তাহলে ডেফিনেটলি একটা হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, এটা অবশ্যই। তাহলে বলেন তো এটা অবশ্যই সে নাকি এটা অবশ্যই তাকে, কোনটা বলবেন?
সে অবশ্যই সে। সে, তাহলে ওয়াজ হচ্ছে বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হি। একইভাবে ইট ওয়াজ ড্যাশ, তাহলে ওয়াজ একটা বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে বসাবো কি? আই। ডান। জি স্যার। জি স্যার। উদাহরণ কি লিখা লাগবে? লিখছি জি স্যার। স্যার। স্যার লিখলে ভালো হইতো। লিখেন। বৈশাখী মল্লিক সাউন্ড আসতেছে। জি স্যার, ফ্যামিলিতে একটু বাচ্চা কাচ্চা। মিউট করে ক্লাস মিউট করবেন ভাই যখন শব্দ হবে, কারণ এই শব্দটা তো পরবর্তীতে রেকর্ডের সময় হচ্ছে আরেকজনের কানে যায়, তাই না? যতটুকু সেফ থাকা যায়। শেষ লিখা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার একটু স্যার ডান। আচ্ছা, 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার আগে দেন। সেটা হচ্ছে নান বাটের পর সাবজেক্টিভ ফর্ম, মানে নান বাট যখন থাকবে তখন এই নান বাটের পরে আপনি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাবেন, কিন্তু নান বাট যখন থাকবে না, অন্য সকল বাট যদি হয় তখন তারপরে বসাবেন কি? অবজেক্টিভ ফর্ম। এই জিনিসটা খুবই জরুরি। শেষ লিখা? জি স্যার শেষ। ওকে, তাহলে একটু প্র্যাকটিসে আবারও আসা যাক। এই জাস্ট এতটুকু করে লিখবেন, পুরো বাক্য লেখার দরকার নাই। দেখেন, নান বাট, তাহলে নান বাট দে নাকি নান বাট দেম, উত্তর কোনটা? দে। নান বাটের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, উত্তর দে। পরেরটাতে আসেন, বলা হয়েছে কি? নো ওয়ান বাট, তাহলে এখানে নান বাটের ব্যতীত না এটা, তাহলে দেম। অন্য সকল বাটের পরে হয়ে যাবে কি? দেম। অবজেক্টিভ। সামওয়ান বাট, একইভাবে যে অন্যান্য সকল বাটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? জি স্যার। লেখা শেষ? জি না স্যার। শেষ স্যার। আপনি রুগী মানুষ। শেষ? স্যার। হ্যাঁ স্যার। ওকে, 4-এ আসেন। 4 নাম্বারটা, এটা দেখেন, নাউন বা জেরান্ডের পূর্বে পসেস সর্বদা কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবেই। আচ্ছা, দেখেন তো, কোন বাক্যকে যদি আমি বলি যে আপনাকে বলা হইলো ইট ইজ মাই, আচ্ছা এখানে কি বাক্য শেষ করলে হবে বাক্য? না স্যার। না। তাহলে অবশ্যই এটা কি লাগবে? কোন একটা নাউন লাগতেছে না? জি ইট ইজ মাই বুক, ইট ইজ মাই পেন, যে কোনো কিছু একটা, এই তো। তারপরে যদি বলা হয় হি ইজ ইয়োর, আপনি ইয়োর বলে থেমে গেলেন, আর কিছু বললেন না, অসম্পূর্ণ। অর্থাৎ অসম্পূর্ণ। বাক্য একটা কিছু না কিছু নাউন দাবি করে। তাহলে কোন বাক্য পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা শেষ হইতে পারে না, এরপরে অবশ্যই কি থাকা লাগে? নাউন থাকা লাগবে। অর্থাৎ গঠনটা এরকম হয় যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস অবশ্যই কি? নাউন। তো নাউনও হতে পারে, আবার জেরান্ড কিসের কাজ করে? নাউনেরই কাজ করে, তাহলে সেটা হতেই পারে। এই জন্য বলছি নাউন বা জেরান্ডের পূর্বে
প্রোনাউনের কোন ফর্ম বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসতে পারে। যেমন যদি বলা হয় যে she cannot depend on আমি এখানে দিলাম ইউ অথবা ইওর সেইং। তাহলে দেখেন এখানে হচ্ছে অন একটা প্রিপজিশন না? জি স্যার তাহলে প্রিপজিশনের পরে এখানে শব্দ কয়টা? দুইটা। এখান থেকে একটা নিব আর এখানে একটা, তাহলে প্রিপজিশনের পর দুটো শব্দ থাকলে শেষেরটা কি হয়? নাউন নাউন নাউন। আর নাউনের আগে কোন ফর্ম বসে? পসেসিভ Adjective। পসেসিভ নাউন আর ইওর অ্যাডজেক্টিভ সেইং আবার উই নো নাথিং অ্যাবাউট দেম অথবা দেয়ার প্ল্যানিং। একইভাবে অ্যাবাউট প্রিপজিশন, প্রিপজিশনের পরে শেষেরটা নাউন, নাউনের আগে পসেসিভ দেয়ার দে আর প্ল্যানিং। জি স্যার শেষ। ডান। জি স্যার। 5 নম্বরে আসেন। এটা একটু এক্সট্রা লিখেন, সাবজেক্টের নিজের সাথে সম্পর্কিত কোনো কিছু বোঝাইতে মানে নিজের সাথে সম্পর্কিত, তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম ব্যবহৃত হয়। এটা একটু অর্থ বুঝতে হবে। যেমন উই মাস্ট গ্রো প্যাট্রিয়টিজম, তাহলে আমাদের দেশপ্রেম জাগানো উচিত। তো মানুষ দেশপ্রেম আগে সবার আগে কার ভিতরে জাগায় ভাই? নিজের ভিতরে নিজেদের ভিতরে। ভিতরে। তাহলে এখানে উই এর পজিটিভ পজিটিভ সরি রিফ্লেক্সিভ ফর্ম কি? আওয়ারসেলফ আওয়ারসেলফ। হি মাস্ট ওয়ার্ক আ লট, তাহলে অবশ্যই তার কাজ করা মানে লাগবে কার জন্য? নিজের জন্য তার হিমসেলফ। অ্যান অ্যান্ট একটা পিঁপড়া, তাহলে একটা পিঁপড়া কি করে? তার নিজের চেয়ে ক্যান ক্যারি লার্জার অবজেক্ট, মানে তার নিজের চেয়ে বড় অবজেক্ট সে বহন করতে পারে। তাহলে অ্যান অ্যান্ড বস্তু, তাহলে বস্তুর প্রোনাউন কি? ইট। আর ইটের রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে itself ইটসেলফ। দেখছেন? না স্যার টিচার লেখা শেষ। লিখছি স্যার। শেষ না?
এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা 6 নাম্বার একটা এক্সট্রা লিখবেন আমার সাথে। 6 আগে কথা বোঝেন। ধরেন আপনাকে বলা হলো দিস বুক ইজ মাই বুক। আচ্ছা বলেন তো বাক্য ঠিক না ভুল? ফুল স্যার। কেন ভুল? একই শব্দের আধিক্য আছে, বুক ডাবল আছে। মানে এই যে বই তো একবার ব্যবহার করছেন, তাহলে একই বাক্যে একই নাউন কি একাধিকবার ব্যবহার করা যায়? যায় না। তখন আমরা কি করি? দ্বিতীয় নাউনটাকে উঠানোর ব্যবস্থা করি। তাহলে মাই বুকটাকে তখন শর্ট করে আমরা লিখে দিই কি? মাইন্ড। মাইন্ডটা কোন ফর্ম? মাইন্ডটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। প্রনাউন। তাহলে পজিটিভ প্রোনাউন ফর্ম কোন ক্ষেত্রে ব্যবহার হয়? যখন বাক্যে নাউন যাতে আরেকবার না আসে সেই ব্যবস্থা করার জন্য, তাই তো? জি স্যার। তাহলে এটাই লিখবেন, বাক্যে নাউনের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য পসেসিভ প্রোনাউন ফর্ম ব্যবহৃত হয়। প্রোনাউন ফর্ম ব্যবহার হয়। এই যে এমন একটা দিস বুক ইজ মাইন, একইভাবে এই কনসেপ্টে একটা আসে। আমরা মাঝে মধ্যে বলি না আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু, বলেন? তখন এর বাংলাটা অ্যাকচুয়ালি আ ফ্রেন্ড অফ মাই ফ্রেন্ডস। তাহলে দেখেন তো ফ্রেন্ড কথাটা কয়বার আসলো? দুইবার। 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 তখন আ ফ্রেন্ড অফ মাই ফ্রেন্ডস না বলে আমরা বলি কি? আ ফ্রেন্ড ফ্রেন্ড অফ অফ মাইন্ড। মাইন। মাইন্ড। মাইন কি কারণে? কারণ আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু। এভাবে তো বলি না, সিম্পলি বলি কি? আমার বন্ধুদের মধ্যে একজন। তাহলে আ ফ্রেন্ড অফ মাইন। মাইন মানে কি? মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডস। একইভাবে যদি বলা হয় আ ব্রাদার অফ ইউ নাকি আ ব্রাদার অফ ইয়োর্স? আ ব্রাদার অফ ইওর ব্রাদার্স না হয়ে হবে কি? আ ব্রাদার অফ ইয়োর্স। ইউ। জি স্যার, শেষ। হুম। জি স্যার, জি শেষ। স্যার। আচ্ছা, আমরা প্রোনাউনের মধ্যে বেসিক্যালি 3টে জিনিস পড়ি। সেটা হচ্ছে আপনার প্রথমে পড়ছি ক্লাসিফিকেশন, এরপরে আজকে পড়লাম হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু রিলেটিভ প্রোনাউন আমি পুরোটা পড়াবো না আপনাদেরকে। 3টা টাইপের মধ্যে 2টা টাইপ পড়াবো, বাকি একটা পড়াবো ক্লজ পড়ানোর পরে। এটা এখন পড়াইলে বুঝবেন না। ওকে, এখন আসেন এই যে প্রোনাউন, এই প্রোনাউনের বেসিক্যালি নামটা কি ভাই? রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রোনাউন। তার মানে এর কাজ হচ্ছে রিলেশন তৈরি করা বা সম্পর্ক তৈরি করা, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে লিখবেন আমার সাথে কিছু বাংলা কথা। আমি রিলেটিভ প্রোনাউনকে শর্টকাটে লিখলাম আরপি, আপনারা কিন্তু আরপি লিখবেন না, ফুল ফর্ম লিখবেন। তাহলে লিখবেন রিলেটিভ প্রোনাউন অবশ্যই কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে
রিলেশন বা সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক স্থাপন করে। তার রিলেটিভ প্রোনাউন অবশ্যই কোন না কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। এখন প্রশ্ন হচ্ছে একটা বেসিক কথা, আপনি যার সাথে সম্পর্ক তৈরি করবেন বা সম্পর্ক করবেন তাকে কি দূরে রাখবেন না কাছাকাছি রাখার চেষ্টা করবেন? কাছাকাছি। কাছাকাছি। একইভাবে এই রিলেটিভ প্রোনাউনও যার সাথে সম্পর্ক তৈরি করে ঠিক তার সাথেই বসে। কিরকম লিখবেন আবার, রিলেটিভ প্রোনাউন গুলো যে নাউন বা প্রোনাউনের সাথে, আমি শর্টকাটে এনবি লিখলাম, যে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করে সেই নাউন বা প্রোনাউনের ঠিক পরেই বসে। রিলেটিভ প্রোনাউন গুলো যে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করে সেই নাউন বা প্রোনাউনের ঠিক পরেই বসে। লিখছেন? জি আচ্ছা। স্যার। এখন এই যে সামনে, মানে সামনে থাকা যে নাউন প্রোনাউন, এই সামনের যে নাউন প্রোনাউনটা থাকে এটাকে একটা বিশেষ নামে ডাকা হয়। লিখবেন সামনে থাকা, সামনে বা পূর্বে অবস্থিত, একই জিনিস, সামনে বা পূর্বে অবস্থিত এই নাউন বা প্রোনাউন গুলোকে বলা হয় অ্যান্টেসিডেন্ট। এই শব্দের সাথে পরিচিত? জি স্যার শুনছি। আপনারা অ্যান্টিসিডেন্ট বলেন কিন্তু উচ্চারণটা অ্যান্টেসিডেন্ট। তাহলে তিনটা কথা এখানে, অবশ্যই কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করবে, যার সাথে সম্পর্ক তৈরি করবে ঠিক তার পরেই বসবে, আরেকটা কি, সামনের যে এই নাউন প্রোনাউন, এই নাউন বা প্রোনাউন গুলোকে মূলত বলা হয় কি অ্যান্টেসিডেন্ট। ডান? জি স্যার। স্যার এই অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থটা কি? ওই যে কোনো বাংলা নাই, সামনে বা পূর্বে অবস্থিত নাউন প্রোনাউন গুলোর নামে কি স্যার নামই এরকম বলেন। অ্যান্টেসিডেন্ট। ওটাই তার নাম। এখন সম্পর্ক তৈরি করে আসলে কারা? সবাই তো সম্পর্ক তৈরি করে না। তাহলে রিলেটিভ প্রোনাউন আছে জগতে 5টা। এখন বলেন তো বাংলাদেশের মানুষ রোমান্টিক না খাটাইস? রোমান্টিক। এই জন্য বাংলাদেশে একটা বেশি, বাংলাদেশে 6টা। বুঝছেন? এখন বাংলাদেশের সব বইতে 6টা, কিন্তু 6টার প্রমাণ তারা দেখাইতে পারে নাই, প্রমাণ আছে 5টার। আর আরেকটা কি জানেন? নিপাতনে সিদ্ধ, অর্থাৎ ওই যে থাকে না যে নিয়ম। নিপাতনে সিদ্ধ সন্ধি, মানে ব্যাখ্যা নাই। আগে 5টা দেখি, 6 নাম্বারটা বলতেছি। তাহলে এই 5টা কারা কারা? এই 5টা হচ্ছে এই যেগুলা, হু, হুম, হুজ, হুইজ, দ্যাট। আগে দাঁড়ান, প্রশ্ন পরে নিচ্ছি, আগে লেখেন না এই 5টা। তাহলে রিলেটিভ প্রোনাউন পাচ্ছি কটা আমরা? 5টা। কি কি? হু, হুম, হুজ, হুইজ, আর কি দ্যাট। আরেকটা বাংলাদেশে আছে, তো এটা হচ্ছে একটা এক্সট্রা, সেটা হচ্ছে হোয়াট। তো আমি একটু আগে বললাম যে এদের সামনে অবশ্যই কি থাকা লাগে? একটা নাউন বা প্রোনাউন থাকা লাগে, তাই তো? জি স্যার। আপনি সারা জীবন তপস্যা করলেও হোয়াটের সামনে কোনো নাউন প্রোনাউন বসাইতে পারবেন না। তাহলে কি রিলেশন হইল সেটা? তাহলে এটা রোমান্টিক হইলো কেমন স্যার? কিভাবে হলো? দাঁড়ান,
কথা বোঝেন আগে, উত্তর ওইদিকে যাচ্ছি পরে। তাহলে 6টার মধ্যে এই মানে বাংলাদেশে বলা হয় 6টা, কিন্তু প্রমাণ আছে 5টার, মানে এই 5টার সামনে নাউন প্রোনাউন বসাইতে পারবেন, কিন্তু হোয়াটের সামনে কখনো নাউন প্রোনাউন বসাইতে পারবেন না। তো সামনে যদি রিলেশন করার মধ্যে কেউ নাই থাকে তাহলে তাকে কি রিলেটিভ বলা যাবে? না, না কিন্তু তাকে বাংলাদেশে তো কনজাংশন বলতে হবে। না, কিন্তু বাংলাদেশে বলে, এই জন্য আপনারাও 6টাই মুখস্থ করবেন, কিন্তু ব্যবহার শিখবো কয়টার? 5টার। পাঁচটা। তাহলে আসেন, এই যে হু হুম হুজ এর সামনে যে নাউন প্রোনাউন, সেটাকে হইতে হবে কি ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন। মানে হু হুম হুজের সামনে যে নাউন প্রোনাউন থাকে সেটা হবে কি ব্যক্তিবাচক। আর এই যে হুজ হুইজ দ্যাট এর সামনে যেটা থাকবে সেটা হবে কি বস্তুবাচক। তাহলে কমন কোনটা হইলো? হোস হুজ। Our nature bad. We should keep our environment. এ মাসুদ রানা ভাই, সাউন্ড করে কেডা? আবারও বলি, হু হুম হুজ এর সামনে কি থাকবে? ব্যক্তিবাচক ব্যক্তিবাচক নাউন প্রোনাউন। আর হুজ হুইজ দ্যাট সামনে থাকবে কি বস্তুবাচক নাউন প্রোনাউন। আর হুজ হচ্ছে দুটার সাথেই বসে। এখন হুজ যেহেতু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পর অবশ্যই কি বসান লাগে? নাউন। এইটুকু লিখছেন? না জি স্যার, স্যার। দেখতেছি। তাহলে লিখেন। স্যার আর একবার কথাটা বলেন, হুম, আর একবার এই কথাটা বলেন। কোন কথাটা? এই যে হুজ এর আগে মাত্র হুজটা যেটা কি, বলছি। মানে হুজ দুটার সাথেই বসে, আর হুজ একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ না? জি স্যার। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি থাকা লাগে অবশ্যই? কখন ব্যক্তি কখন বস্তু বসবে? আচ্ছা ভাই, আমার কথার মাঝখানে যদি কথা বলেন তাহলে হবে? কখন ব্যক্তি কখন বস্তু, এতক্ষণ তাহলে কি বুঝলেন? যখন রিলেটিভ প্রোনাউনটা হু হুম হুজ, তখন এর সামনে কোন প্রোনাউন থাকবে, কোন নাউন প্রোনাউন থাকবে? ব্যক্তি। ব্যক্তিবাচক। আর হুজ হুইজ দ্যাট এর সামনে থাকবে কি বস্তুবাচক। হুজ দুটার সাথেই বসে। আর হুজ যেহেতু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এরপর কি বসান লাগে? নাউন। নাউন বসান লাগে। জাস্ট এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আমরা সলভ করব। আসেন, দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই। তাহলে শূন্যস্থানের ঠিক সামনে এখানে কি দেখতেছেন? দা হাউস ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বস্তুর সাথে নিশ্চয়ই হুম বসানো যায় না। কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আমরা সলভ করব। আসেন, দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই। তাহলে শূন্যস্থানের ঠিক সামনে এখানে কি দেখতেছেন? দা হাউস ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বস্তুর সাথে নিশ্চয়ই হুম বসানো যায় না। না। হুজ বসাইলে যে পরে কোনো লাগতো নাউন, সেই নাউন তো নাই, তাহলে হুজও বাদ। বাকি হুইচ, থাকলো কি দ্যাট। দ্যাট আর হুইচ। এখন কখন দ্যাট কখন হুইচ মাঝে মধ্যে ছোট ছোট জিনিস অনেক বড় হেল্প করে। এই বাক্যের মধ্যে একটা ছোট্ট কমা দেখতেছেন দা হাউজের জি পরে? স্যার। কমার পর কখনো দ্যাট বসে না। এটার হুইচ। ব্যাখ্যা এখন দিলে বুঝবেন না, পরে বুঝবেন ক্লজ পড়ানোর পরে। তাহলে কমার পর কখনো দ্যাট বসে না, তাহলে উত্তর কি? হুইচ। হুইজ। পরেরটাতে আসেন, আই ডোন্ট লাইক স্টোরিজ। তাহলে স্টোরিজ কি বস্তু? তাহলে বস্তু। বস্তুর সাথে তো আর হুম হচ্ছে না, তাহলে এখানে দ্যাটও করা যায় আবার হুইচও করা যায়। এই জন্য উত্তর হবে ডি নাম্বারটা, মানে বি প্লাস সি। কারণ এখানে কোনো কমা নাই, কমা থাকলে আমি দ্যাট দিতাম না, কিন্তু যেহেতু কমা নাই তার মানে গ্রামাটিক্যালি দুটাই ঠিক, দ্যাটও হয় হুইচও হয়। লাস্টেরটাতে আসেন, জর্জ কুড নট টেল। সামনে কিছু নাই, সমস্যা নাই, কিন্তু পরে কি একটা নাউন প্রোনাউন আছে? বুকস নাউন আছে, জি। তাহলে নাউনের আগে বসাইতে হবে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। উত্তর হুইচ। তাহলে এইটা একটা স্ক্রিনশট নেবেন। জি স্যার।
বুশরা আপু সাউন্ড আসতেছে? সৌদা আপু, সৌদা ইসলাম সাউন্ড আসতেছে? আচ্ছা, নেক্সটে আসেন। আমরা তিনটা টাইপের মধ্যে দুটো টাইপ শিখবো, তার একটা লিখবেন টাইপ 1। আচ্ছা, এখন একটা বাক্য দেখেন তো, এই বাক্যটা ঠিক না ভুল? ভুল ভুল স্যার ভুলটা কোথায়? ভুল হুটা হবে দি ম্যানের পরে। ভুলটা হচ্ছে এখানে আপনি হু বসাইছেন, কিন্তু হু এর সামনে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, মানে প্রপার অ্যান্টিসিডেন্ট নাই। হু তো আর টলের সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না, তাই না? তাহলে বাক্যটা ভুল। কেন ভুল? কারণটা হচ্ছে এইটাই যে রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায়, এটা বোঝায় হবে, বা যার সাথে সম্পর্ক স্থাপন করে ঠিক তার পরেই বসে, কখনো দূরে সরে থাকে না। এটা হচ্ছে মূল কারণ। তাহলে এই যে বাক্যটা দেখতেছেন, এই বাক্যটা হু আসলে বোঝাচ্ছে কাকে বেসিক্যালি? দ্য ম্যানকে। তাহলে বাক্যটা হওয়া উচিত ছিল দা ম্যান, তারপরে বসবে হু। এরপর আপনি যেমন চাই করেন, দুই ভাবে করা যায়। Who stole my stole bag? my bag? was stole Who অথবা was stole my bag? both are equally correct, গ্রামাটিক্যালি দুটোই কারেক্ট। এই প্রশ্নগুলো বেশিরভাগ সময় দেখবেন সেন্টেন্স কারেকশনে আসে। লিখছেন? না স্যার আর একটু আছে। লিখছি স্যার। শেষ সবার? হুম, জি স্যার, শেষ স্যার। আচ্ছা, লাগবে না। প্রথমটার উত্তর বলেন। হু কি কখনো সবের সাথে সম্পর্ক তৈরি করে? না। স্যার সি নাম্বারটা দ্বিতীয় রাইট। বাক্যে, আচ্ছা, দ্বিতীয় বাক্যে হু কখনো ব্যাগের সাথে সম্পর্ক তৈরি করে না। এখন আসেন, হু দা বয়ের সাথে বসছে, তো বাক্যের একটা অংশ যদি পাঁচটা হয়, তাহলে অপর অংশটাও কিসে লাগবে? পাঁচটাই লাগবে। এই জন্য ডি নাম্বারটা বা উত্তর বি। ডি নাম্বার। পরেরটা আসেন, দ্য ট্রি ইজ অ্যানশিয়েন্ট, দ্যাট কখনো অ্যানশিয়েন্টের সাথে সম্পর্ক তৈরি করে না, পরেরটাও বাদ। এখন দ্য ট্রি দ্যাট স্ট্যান্ড নাকি দ্যাট স্ট্যান্ডস, উত্তর কোনটা? ডি নম্বর স্ট্যান্ডস।
স্ট্যান্ডস, কারণ দ্য ট্রি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি বসছে? এস বা এস। ক্লিয়ার আপনারা? এটা গেল টাইপ 1। টাইপ 2 তে আসেন। সিম্পল কথা, ইট ইজ আই হু ইজ নাকি হু আর, কোনটা উত্তর? Who is? হু ইজ। কেন ইজ হবে? I তো একজনই I কে বোঝাই। এটা মূলত বোঝায় কি আই কে, আর এই ভার্বটাও কি আই অনুযায়ী হবে না? জি। আই এর সাথে জীবনে এম ইজ বা আর দেখছেন নাকি এম হয় ভাই? am আবেগের কারণে ইজ বলেন কেন? sorry sir এই তো, তাহলে দেখেন রিলেটিভ প্রোনাউনের পর যে ভার্বটা আছে, এই ভার্বটা সর্বদা কোনটা অনুযায়ী বসে? রিলেটিভ প্রোনাউনের সামনে যে নাউন প্রোনাউন বা যে অ্যান্টিসিডেন্ট, সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে, এই তো। sir তাহলে লিখবেন আমার সাথে কথা, রিলেটিভ প্রোনাউনের পর ভার্ব থাকলে সেই ভার্বটি রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী হয়। আর আগের নাউন বা প্রোনাউনকে বলা হয় কি? অ্যান্টেসিডেন্ট অনুযায়ী হয়। তাহলে রিলেটিভ প্রোনাউন কি কখনো ভার্ব নির্ধারণ করে? রিলেটিভ প্রোনাউন করেন না স্যার। কখনোই ভার্ব নির্ধারণ করে না। ওর কাজ হচ্ছে শুধুমাত্র লিঙ্ক আপ করায় দেওয়া, মানে ঘটকালি করা, সহজ কথা। দেখছেন? তার মানে স্যার it is I who am responsible for this জি জি, লেখা শেষ? জি স্যার। তাহলে একটু প্র্যাকটিসে আসা যাক। দ্য সাসপেক্ট ওয়াজ আই নাকি দ্য সাসপেক্ট ওয়াজ মি, বলেন তো? আই। দ্য সাসপেক্ট ওয়াজ আই। হু ইজ না হু আর? am হওয়ার। আবার আসেন, আই স দা মেন, তাহলে মেনটা দেখেন তো, হুটা বোঝায় মেন কি? তাহলে মেন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে উত্তর কি? ওয়্যার। রিকভার দ্য ডেটা হুইচ, তাহলে এই হুইচটা কাকে বোঝায়? ডেটা এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। প্লুরাল। আর সিঙ্গুলার হচ্ছে ডেটাম। তাহলে হুইচ ওয়াজ না হুইচ ওয়্যার? ওয়্যার। দ্য পিপল হু, তাহলে হুটা বোঝায় কাকে? পিপলকে। পিপল প্লুরাল, তাহলে উত্তরও কি? টেক। প্লুরাল। টেক। এস বাই এস হবে না, কারণ এস বাই এস তখনই হয় যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, পরেরটা আসেন। এখানে অনেকেই ভুল করে, শি সিঙ্গুলার ওয়ানও সিঙ্গুলার, সে যাই হোক। তাহলে শি ইজ ওয়ান অফ মাই সিস্টার্স, হু ওয়াজ না হু ওয়্যার? সিস্টার্স অয়ার হবে স্যার। এই যে হু, এটা বোঝায় কাকে? সিস্টার প্লুরাল, এই জন্য উত্তর কি? অয়ার।
স্যার ওখানে টেক হইলো কেন স্যার? এখন আবার ঠিক হইলো কেন? ছোটবেলায় পড়ছেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। জি স্যার। পিপল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না স্যার। তাহলে এস বাই এস কেন দিব? বুঝা গেছে? জি স্যার। কোনো প্রশ্ন থাকলে বলেন। আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই আজকে এখানে আপনাদের কাছ স্যার থেকে একটু বিদায় আমার নেই প্রশ্ন সবাই। স্যার, স্যার এখানে পিপল রাখি স্যার সিঙ্গুলার স্যার? পিপলের বাংলা কি ভাই? পিপলের বাংলা কি? লোকজন। লোকজন বলতে কি একজন বোঝে না একাধিক বোঝায়, মানে এক কথা জনগণ। একাধিক পিপলটা প্লুরাল। একাধিক। উত্তর পাইছেন? জি স্যার। ওকে, আজকে একটু ভালো থাকেন, আমি একটু বিদায় নেই ভাই, রেস্ট নেই কিছুক্ষণ। ঠিক আছে ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।